জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আমি বলেছি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাস নেব এবং তার সঙ্গে প্রশ্ন প্র্যাকটিস করাবো। আজকে আর একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। মোটা এই প্রশ্নপত্রে প্রায় 90টা প্রশ্ন আছে। এই 90টা প্রশ্ন 30টা করে 3টে ক্লাসে আমরা শেষ করব। ঠিক আছে, আজকে প্রথম 30টা আলোচনা করব, তারপরে ক্লাসে 30টা, তারপরে ক্লাসে 30টা। শুধু উত্তর নয়, তার সঙ্গে ব্যাখ্যাও আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে যে আইসোস্ট্যাসির ওপর এয়ারি তত্ত্ব ভিত্তি করে কোন সূত্রের ওপর? এখানে উত্তর হবে পাস্কেলের সূত্র। ঠিক আছে, এখানে পাস্কেলের সূত্র বলা হবে। এই পাস্কেলের সূত্র বলতে কি বোঝায়? এটা পাস্কেলের সূত্র হলো যে কোনো স্থানে চাপ দিলে তার তরলের মাধ্যমে চারিদিকে সমানভাবে বিস্তার লাভ করে। পাস্কেলের সূত্র কি? যে কোনো স্থানে চাপ দিলে তরলের মাধ্যমে চারিদিকে সমানভাবে বিস্তার লাভ করে। এটা হলো পাস্কেলের সূত্র। এখানে যে এইডির তত্ত্বটা আছে, এইডির তত্ত্বটা হলো আমাদের ভূভাগের উচ্চতা ও শিখরের গভীরতার সঙ্গে সম্পর্কযুক্ত। ভূভাগের উচ্চতা এবং শিখরের গভীরতার সঙ্গে সম্পর্কিত। আইসোস্ট্যাসির সম্পর্কে এয়ারির তত্ত্বটাকে বলা হয় মাউন্টেন রুট হাইপোথিসিস। মনে রাখবে, তিনি বিভিন্ন ঘনত্বের পদার্থকে পারদের উপর ভাসিয়ে এই পরীক্ষাটা করেছিলেন। আর তিনি এটাও বলেছেন যে পর্বতের অনেক গভীরে পতিত থাকে, অর্থাৎ একটা পর্বত অনেকটা গভীরে থাকে এবং সমভূমি অনেক কম গভীরে থাকে। ঠিক আছে, তার এই তত্ত্বটা অনেকভাবে সমালোচিত হয়েছে। আমরা আইসোস্ট্যাসিস যে তত্ত্বটা, সেটা আমরা চ্যানেলে আলোচনা করেছি, যাদের দেখা হয়নি তারা দেখে নিতে পারো। আর আইসোস্ট্যাসিস সম্পর্কে বা সমস্থিতি সম্পর্কে আরেকজন তত্ত্ব দিয়েছে, তার নাম হলো প্র্যাট। সেই প্র্যাট যে তত্ত্ব দিয়েছেন সেটা হলো ল অফ কম্পেনসেশনের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, ল অফ কম্পেনসেশনের উপর প্রতিষ্ঠিত। তাই এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না, তোমরা চ্যানেলে গিয়ে দেখো, আমি আলোচনা করেছি আরো বিশেষভাবে। এই পাস্কেলের সূত্রটা কি? পাস্কেলের সূত্রটা মনে রাখবে, পি সমান সমান এফ বাই এ। পি হলো চাপ, এফ হলো বল, আর এ হলো ক্ষেত্রফল। সমষ্টিতেও কি হয় যে প্রত্যেকটা যে পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো কি হয়েছে যে অ্যাস্টেনোস্ফিয়ারের উপর একটা চাপ প্রয়োগ করে দাঁড়িয়ে আছে সুনির্দিষ্টভাবে। এটাকে বলা হয় আইসোস্ট্যাসিস। বেশ, এরপরে 2 নম্বরে ইমব্রিকেট স্ট্রাকচারের সাথে যুক্ত কোনটি? ইমব্রিকেট স্ট্রাকচারের সঙ্গে যুক্ত হবে বিপরাচ্যুতি। এখানে কি হয়, যখন দুটো মহাদেশীয় পাত আর একটা মহাদেশীয় পাতের সঙ্গে সংঘর্ষ হয়, যখন দুটো মহাদেশীয় পাত একটা মহাদেশীয় পাতের সঙ্গে সংঘর্ষ হয়, তখন একে অপরের কি হয়, একটা ভাগ আর একটা ভাগের উপরে উঠে যায়। উপরে উঠে গেলেই কি তৈরি হবে? উপরে উঠে গেলেই কোন একটা শিলাখণ্ডের অংশ, তখন সেটাকে বলা হবে কি? বিপরীত চ্যুতি। আমরা চ্যুতিও পড়ে নিয়েছি। ঠিক আছে, এখানে মনে রাখবে, যখন মহাদেশীয় পাত একে অপরের সঙ্গে সংঘর্ষ হবে, তখন ভূত্বক কিছুটা খণ্ড হয়ে যায় আর একে অন্যের উপরে উঠে যায়। অর্থাৎ এইরকম একে অন্যের উপরে উঠে যাবে।
একে অন্যের উপরে উঠে যাবে, এটা তৈরি হবে কি বিপরীত চ্যুতি। ঠিক আছে, যদি নিচের দিকে নামতো স্বাভাবিক চ্যুতি, আর উপরে উঠছে বলে বিপরীত চ্যুতি হবে, মানে বিপরাচ্যুতি, রিভার্স ফল্ট। 3 নম্বরে বিবেচনা করুন যে এতে পরিষ্কার জল রয়েছে, নদী আন্ডারলোডেড, মানে কোনো পলিবালি নেই। নদী বিতে প্রচুর পরিমাণে ঘোলা জল রয়েছে, ওভারলোডেড, এবং সি নদীতে আন্ডারলোডেড বা ওভারলোডেড নয়। এখন তাদের ক্ষয় ক্ষমতা সাপেক্ষে সঠিক প্রতিক্রিয়া নির্বাচিত করুন। অর্থাৎ আমাদের বি পরিষ্কার, এ হলো পরিষ্কার জল, পরিষ্কার জল। বি হলো প্রচুর পলি আছে, আর সি হলো অল্প পলি আছে। এবার এখানে মনে রাখবে পলি মানে ওইখানে আরো নুড়িবালি কাকর পাথর থাকতে পারে। এবার বলেছে যে এখন তাদের ক্ষয় ক্ষমতার সাপেক্ষে সঠিক প্রতিক্রিয়া নির্বাচিত করুন। ঠিক আছে, সব থেকে ক্ষয় কোন নদী বেশি করবে, কোন নদীটা সব থেকে বেশি ক্ষয় করবে? এখানে সব থেকে বেশি ক্ষয় করবে, যেহেতু অল্প পরিমাণে পলিও আছে, অল্প পরিমাণে পরিষ্কার জল আছে, অর্থাৎ দুটোই সমানভাবে আছে। তাই কোনো একটা জায়গায় যদি নদীতে পরিষ্কার জল থাকে, তাহলে সেই নদী শুধুমাত্র আলগা শিলাখণ্ড খুলবে। ঠিক আছে, তাই পরিষ্কার জল শুধুমাত্র আলগা শিলাখণ্ড খুলবে। কিন্তু ওভারলোডেড যদি থাকে, নদীর গতিবেগই কমে যাবে, তাই ক্ষয় ক্ষমতা কমে যাবে। তাই প্রচুর বালি বা পলি আছে, সেটা তো অত ক্ষয় করবে না। আর আরেকটাই কি আছে, সিতে অল্প পলি আছে, তবে এটা কি করবে, পরিষ্কার জলও মোটামুটি প্লাস পলিও আছে, কিছু নুড়িবালি কাঁকড় আছে, তাহলে সি সব থেকে বেশি ক্ষয় করবে। তাই সি অপশন কোথায় আছে আমাদের দেখতে হবে। তাই সি অপশন এখানে প্রথমে নেই, এটাও নেই, এটাতেও নেই, আছে কোথায়, এই যে সি অপশনে, সি অপশন প্রথম আছে, অর্থাৎ সি সব থেকে বেশি ক্ষয় করবে। তারপর এ ক্ষয় করবে, কারণ পুরো পরিষ্কার জল খরস্রোতা নদী আলগা শিলাখণ্ড খুলবে। আর বিতে পুরো পলিবালি এতটাই বেশি যে নদী গতিবেগ হারিয়ে ফেলেছে, তাই বিতে সব থেকে কম ক্ষয় করবে। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী? কোন অংশটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দায়ী? এখানে মনে রাখতে হবে বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল আমাদের তরল অবস্থায় আছে, আর অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে। অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে। ঠিক আছে, অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় থাকার কারণে আর বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় থাকার কারণে দুটোর মধ্যে কি হয়, ঘর্ষণ হয়। পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্বে, ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের জন্য আয়ন বা ইলেকট্রন তৈরি হয়। ঠিক আছে, ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রনের জন্য আমাদের ম্যাগনেট তৈরি হয়। আর কেন্দ্রমণ্ডল কি দিয়ে তৈরি মনে রাখবে, কেন্দ্রমণ্ডল বিশেষ করে নিকেল এবং লোহা দিয়ে তৈরি। একটা ম্যাগনেটিক মেটেরিয়াল পেয়ে গেল, প্লাস বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় আছে, আর নিম্ন কেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় আছে। দুটোর মধ্যে যখন ঘর্ষণ হয় তখন ম্যাগনেট তৈরি হয় সারা পৃথিবীতে, তখন এরকম করে ম্যাগনেট তৈরি হয়। আর ম্যাগনেট মেরু অঞ্চলে কিছুটা কম, তাই মেরু অঞ্চলে আমাদের কি দেখা যায়, মেরুজ্যোতি দেখা যায়। বোঝা গেছে, এটা হবে বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় আছে। আমি ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে ক্লাস নিয়েছি, তোমরা যদি না দেখে থাকো দেখতে পারো, হাই স্পিডে অর্থাৎ 2x স্পিডে গিয়ে দেখে নাও, ক্লাসটা বুঝে যাবে। এরপরে 5 নম্বর বলেছে নিচের কোন শিলাটি আকার ঊর্ধ্বক্রমে সজ্জিত হবে? ঊর্ধ্বক্রমে মানে বোঝায় যে, যে সব থেকে ঊর্ধ্বক্রম মানে বোঝাচ্ছে এখানে ধীরে ধীরে মোটা দানার হবে। ঠিক আছে, মোটা দানা ধীরে ধীরে হবে। অর্থাৎ এখানে শিলার কণার আকারের ঊর্ধ্বক্রম মানে কি, শেষে সব থেকে মোটা, প্রথমে সব থেকে ছোট, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, A to Z। এবার আমাদের মনে রাখতে হবে যে শিলা মাটির গভীরে অর্থাৎ উদ্ভেদী হিসাবে মাটির নিচেই শক্ত এবং শীতল হয়ে যায়, সেই শিলার দানার আয়তন সব থেকে বড় হবে। তোমাদের পড়েছি যে নিঃসারী এবং উদ্ভেদী। নিঃসারী শিলা কি হবে, দানা সূক্ষ্ম হবে,
আর উদ্ভিদিতে দানা মোটা হবে, ঠিক আছে। তারপর মনে রাখতে হবে পাতালিক উদ্ভিদই দুটো ভাগ, একটা হলো পাতালিক আর একটা হলো উপপাতালিক। এই পাতালিক অনেকটা গভীরে জমা হয় আর উপপাতালিক একটু কম গভীরে জমা হয়। তাই আমরা যে বলতে পারি যে শিলাটা নিঃসারী তার দানা সূক্ষ্ম, তাই এখানে নিঃসারী শিলা কোনটা হবে? ব্যাসাল্ট হবে, সব থেকে দানা সূক্ষ্ম, ঠিক আছে। সব কটা অপশনে আছে। এরপরে আছে ডোলেরাইট। ডোলেরাইট এটা ডোলেরাইট হলো কি? ডোলেরাইট হলো আমাদের উপপাতালিক শিলা, তাই এখানে ডোলেরাইট হবে, ঠিক আছে, কিছুটা কম সূক্ষ্ম। তারপর আছে গ্যাব্রো। গ্যাব্রো হলো পাতালিক শিলা, পাতালিক, তাহলে এটা একটু বেশি মোটা হবে ডোলেরাইটের থেকে। তারপর আছে গ্রানাইট। গ্রানাইট হলো একবারে পাতালিক শিলা, তাই এটা আরো বেশি দানা মোটা। আর পেগমাটাইট হলো সব থেকে মোটা, তাই উত্তর হবে কি? বি। শুধুমাত্র তোমরা মনে রাখবে যে নিঃসারী শিলায় দানা সূক্ষ্ম হয়, তার কারণ হলো খুব দ্রুততার সঙ্গে ঠান্ডা হয়ে যায় বলে। আর উদ্ভিদী শিলা যেটা মাটির নিচে জমা হয় সেটা দানা মোটা হয় ধীরে ধীরে ঠান্ডা হয় বলে। দানা মানে কি? ক্রিস্টাল, ঠিক আছে, ক্রিস্টাল বা কেলাস। দানা হিসাবে মনে রাখবে ক্রিস্টাল বা কেলাস, ঠিক আছে। আর উদ্ভিদী দানা মোটা হয় কারণ ধীরে ধীরে ঠান্ডা হয়। এই উদ্ভিদের আবার দুটো ভাগ, পাতালিকের দানা একটু বেশি মোটা হবে আর উপপাতালিকের আর একটু কম মোটা হবে। এরপরে 6 নম্বর প্রশ্ন, মহীখাতের ধারণা প্রস্তাবনা করেন কে? মহীখাতের ধারণা প্রস্তাবনা করেন, এখানে মনে রাখবে হল এবং ডানা মহীখাতের ধারণা প্রস্তাবনা করেন। এখানে জেমস হাটন ইউনিফর্মিটেরিয়ানিজম শব্দটা দিয়েছিল, যেখানে তিনি বলেছিলেন প্রেজেন্ট ইজ কি টু দা পাস্ট। তিনি এই কথা বলেছিলেন ইউনিফর্মিটেরিয়ানিজমে, ঠিক আছে। তিনি কোথায় বলেছিলেন? ইউনিফর্মিটেরিয়ানিজম যে কনসেপ্ট দিয়েছিলেন ভূমিরূপ বিদ্যায়, সেইখানে জেমস হটন এই কথা বলেছিলেন, মনে রাখবে। কোবার তিনি মহীখাত তত্ত্বের সাপেক্ষে পর্বত সৃষ্টির কথা বলেছেন। আর ড্যালি কি বলেছেন? ড্যালি যে পর্বত সৃষ্টি তত্ত্ব বলেছেন সেখানে তিনি বলেছেন, আমি লিখে দিচ্ছি মনে রাখবে, যে সমুদ্রের তলায় পলি সঞ্চয় হয়, এইখানে সমুদ্রের তলায় পলি সঞ্চয় হয়, তারপরে কি হয়? ভার বৃদ্ধি হয় সমুদ্রের তলায়, তারপরে নিম্নচাপ, অর্থাৎ এতটা ভার তৈরি হয় যে নিচের দিকে চাপ বৃদ্ধি করে। তারপরে দেশের শিলাস্তর চাপের জন্য সংকোচন হয়। তারপরে পলি ভাঁজ খেয়ে পর্বত সৃষ্টি হয়। তিনি এটা বলেছেন পর্বত সৃষ্টি সম্পর্কে, ঠিক আছে। তিনি 1800 তার এই তত্ত্বটা সম্পূর্ণরূপে সঠিক নয়, আমরা পরবর্তীকালে জেনেছি। তিনি একজন মার্কিন ভূতত্ত্ববিদ ছিলেন, ঠিক আছে। পরবর্তীকালে আমরা জেনেছি যে পর্বত সৃষ্টির ব্যাখ্যা 5 সংস্থান দ্বারা করা হয়েছে, ঠিক আছে। আর এখানে কোবার যে তত্ত্বটা দিয়েছে সেই তত্ত্ব আমি তোমাদের আলোচনা করেছি আর একটা ক্লাসে, সেইখানে দেখে নাও। পর্বত সৃষ্টির তত্ত্বতে আমি আলোচনা করেছি, ঠিক আছে। তাই এখানে আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ক্লাস। এখানে 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর চৌম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষের কোণের মান কত হবে? এখানে উত্তর হবে 10.3 ডিগ্রি। এখানে পৃথিবীর চৌম্বক অক্ষ এবং ভৌগোলিক অক্ষ বলতে বোঝায় এটা হলো জিওগ্রাফিক্যাল নর্থ আর এটা হলো ম্যাগনেটিক নর্থ।
ঠিক আছে, ম্যাগনেটিক নর্থ। এবার আমাদের এখানে মনে রাখতে হবে, এখানে দুটো কথা মনে রাখবে। আমরা যাকে জিওগ্রাফিক্যাল নর্থ বলি, জিওগ্রাফিক নর্থ, সেটা 90 ডিগ্রি থাকে সব সময়। ঠিক আছে, আর জিওগ্রাফিক নর্থ সমান সমান আমরা বলতে পারি ম্যাগনেটিক ম্যাগনেটিক সাউথ পোল, ম্যাগনেটিক সাউথ পোল। আর আমরা যেটাকে জিওগ্রাফিক সাউথ বলি, সেটাও 90 ডিগ্রিতেই আছে। এটা সমান সমান বলা হয় ম্যাগনেটিক নর্থ পোল। অর্থাৎ পৃথিবীকে যদি আমরা এখন বর্তমানে দেখি, পৃথিবীর যে ম্যাগনেটিক অ্যাক্সিস সেটা কেমন ভাবে বিস্তৃত আছে, এরকম করে কিছুটা হেলে বিস্তৃত আছে, যেটা প্রায় আমরা বললাম একটু আগে যে 10 ডিগ্রি, 10.3 ডিগ্রি এরকম বিচ্যুতি আছে। এটা হলো ম্যাগনেটিক সাউথ আর এটা হলো ম্যাগনেটিক নর্থ। ঠিক আছে, আমাদের যে কম্পাস সেটা সাউথকে অ্যাট্রাক্ট করছে, আর সেটা কি দেখাচ্ছে নর্থে, অর্থাৎ নর্থ আর সাউথ অ্যাট্রাক্ট করছে কম্পাসে, সেটা সেই কারণে আমাদের কম্পাসে দেখাচ্ছে নর্থ। আর যেটা আমরা সাউথ দেখছি সেটা আসলে কি ম্যাগনেটিক নর্থ। যেটা আমরা সাউথ দেখছি সেইটা হলো ম্যাগনেটিক নর্থ, আর যেটা আমরা এখানে জিওগ্রাফিক্যাল নর্থ বলছি সেটা ম্যাগনেটিক সাউথ, এটা মনে রাখবে। আর এই যে ম্যাগনেটিক যে চৌম্বক অক্ষ যেটা আমি এখানে আঁকলাম, এই যে এটা এস, এটা কিন্তু সবসময় স্থির নয়, এটা পরিবর্তন হয়, এটা অনেকবার পরিবর্তন হয়েওছে আগে। ঠিক আছে, আর জিওগ্রাফিক্যাল নর্থকে আমরা ট্রু নর্থ বলা হয়। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল নর্থকে আমরা ট্রু নর্থ বলি, মনে থাকবে। আর আরেকটা শব্দ মনে রাখবে, ম্যাগনেটিক ডিক্লাইনেশন। এই শব্দটার মানে কি, ম্যাগনেটিক ডিক্লাইনেশন, এই শব্দটার মানে হলো যে আমাদের যে জিওগ্রাফিক্যাল নর্থ আর ম্যাগনেটিক নর্থের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলা হয় কি ম্যাগনেটিক ডিক্লাইনেশন। অর্থাৎ জিওগ্রাফিক্যাল নর্থের সঙ্গে মাইনাস করলে ম্যাগনেটিক নর্থকে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় আমরা ম্যাগনেটিক ডিক্লাইনেশন। অর্থাৎ ডিগ্রি ডিফারেন্সেস বিটুইন ম্যাগনেটিক নর্থ অ্যান্ড জিওগ্রাফিক্যাল নর্থ। ঠিক আছে, তাই আমরা কি বলছি যে এই দুটো পার্থক্যকে বলা হয় ম্যাগনেটিক ডিক্লাইনেশন। বোঝা গেছে? আর এই ম্যাগনেটিক ডিক্লাইনেশন সব জায়গায় সমান হয় না, তুমি যেখানে পৃথিবীতে থাকবে সেই অনুসারে এই ম্যাগনেটিক ডিক্লাইনেশনও হবে। আমাদের ভারতের ম্যাগনেটিক ডিক্লাইনেশন কত, মোটামুটি ইন্ডিয়াতে ভারতের ম্যাগনেটিক ডিক্লাইনেশন বলা হয় 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি কম্পাসে এইটা নর্থ দেখি, কম্পাসে, তবে আমরা নর্থ সম্পূর্ণরূপে দেখছি না, আমরা আসলে কত দেখছি, জিওগ্রাফিক্যাল নর্থে কত দেখছি। যদি ইন্ডিয়াতে 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হয়, ধরে নাও 2 ডিগ্রি হলো আমাদের ম্যাগনেটিক ডিক্লাইনেশন, আমাদের ম্যাগনেটিক ডিক্লাইনেশন কত, 2 ডিগ্রি। তাই তোমাকে যদি নর্থ দেখায় কম্পাসে, যেখানে নর্থ দেখাবে কম্পাসে সেইটা 2 ডিগ্রি কি আছে, কম আছে। তুমি যদি নর্থ দেখো 2 ডিগ্রি প্লাস করে তোমাকে দেখতে হবে, বা মাইনাস করে তোমাকে সেই নর্থটা ক্যালকুলেট করতে হবে। বোঝা গিয়েছে? আমাদের যে ইন্ডিয়া 0 ডিগ্রি থেকে 2 ডিগ্রি ডিক্লাইনেশন আছে, সেইটা কিছুটা ইস্টের দিকে আছে, অর্থাৎ পূর্বের দিকে ঝুঁকে আছে। ঠিক আছে, দুদিকে পূর্বের দিকে ঝুঁকে আছে। তাই তোমাকে ট্রু নর্থ যদি পেতে হয়, জিওগ্রাফিক্যাল নর্থ পেতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে এটা হলো ভারতে তুমি দাঁড়িয়ে আছো, এটা নর্থ দেখালো, অর্থাৎ 2 ডিগ্রি এক্সট্রা দেখাচ্ছে তোমাকে। ঠিক আছে, আসলে জিওগ্রাফিক্যাল নর্থ তখন বের করতে গেলে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল নর্থ যেটা কম্পাসে দেখাচ্ছে 90 ডিগ্রি,
90 ডিগ্রি জিওগ্রাফিক্যাল ট্রু নর্থ দেখাচ্ছে, সেটা আসলে 2 ডিগ্রি 2 ডিগ্রি বেশি দেখাচ্ছে। ঠিক আছে, 2 ডিগ্রি বেশি দেখাচ্ছে, তাই ওইটা কত, যদি কম্পাসে দেখায় 90 ডিগ্রি, তাহলে আসলে জিওগ্রাফিক্যাল নর্থ হলো 92 ডিগ্রি। তাই তোমাকে -2 করে ডিগ্রিটা বের করতে হবে। বোঝা গেছে? এই বিষয়টা হলো এরকম, ম্যাগনেটিক ডিক্লাইনেশন হলো জিওগ্রাফিক্যাল নর্থ মাইনাস ম্যাগনেটিক নর্থ। তুমি ভারতের 90 ডিগ্রি, অর্থাৎ ভারতে থেকে উত্তর বের করতে চাইছো, উত্তর দিক বের করতে চাইছো, কম্পাসে তোমাকে যেটা দেখাবে সেটা আসলে 90 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি এক্সট্রা দেখাবে, অর্থাৎ 92 ডিগ্রি জিওগ্রাফিক্যাল নর্থ দেখাবে, কিন্তু কম্পাসে 90 ডিগ্রি কিন্তু আসলে এক্সট্রা দেখাচ্ছে কত, 2 ডিগ্রি। তাই তোমাকে মাইনাস করে ভারতের জিওগ্রাফিক্যাল নর্থ বের করতে হবে। ঠিক আছে, এটা হলো ম্যাগনেটিক ডিক্লাইনেশন। এটা তুমি পৃথিবী যেখানে যাবে সেই অনুসারে এটা পরিবর্তন হবে। বোঝা গেছে? আর আরেকটা আছে কি, ম্যাগনেটিক ডিক্লাইনেশন আছে একটা, আর একটা আছে ম্যাগনেটিক অ্যানোম্যালি। ম্যাগনেটিক অ্যানোম্যালি বলতে বোঝায় কি, যে তুমি পৃথিবীর এমন কিছু জায়গায় যাবে, সেইখানে লোকাল কিছু কারণের জন্য সেখানে এই ম্যাগনেটিক নর্থটা গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, ম্যাগনেটিক নর্থটা গন্ডগোল হয়ে যায়, সেই লোকাল কারণের জন্য যে ম্যাগনেটিক নর্থ গন্ডগোল হলো, কিছুটা যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে অন্য দেখালো, সেটাকে বলা হয় ম্যাগনেটিক অ্যানোম্যালি। ম্যাগনেটিক অ্যানোম্যালি মনে রাখবে, আর ম্যাগনেটিক ডিক্লাইনেশন মনে রাখবে। ম্যাগনেটিক কি হলো, ম্যাগনেটিক অ্যানোম্যালি। ম্যাগনেটিক অ্যানোম্যালি বলতে বোঝায় কি বললাম, যে লোকাল কিছু কারণের জন্য আমাদের যখন এই ম্যাগনেটিক নর্থটা কিছুটা আরো গন্ডগোল দেখাবে, যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে, এটাকে বলা হয় ম্যাগনেটিক অ্যানোম্যালি। যেমন রাশিয়াতে আছে এরকম কুরশেক ম্যাগনেটিক অ্যানোম্যালি রিজন যেটা বলা হয়। ঠিক আছে, আমি কি বললাম, ম্যাগনেটিক অ্যানোম্যালি লোকাল কিছু কারণের জন্য হয়। ঠিক আছে, ফিল্ড ভ্যালু, যেখানে গিয়ে তুমি সার্ভে করলে ফিল্ড ভ্যালু এক্সপেক্টেড ভ্যালুর থেকে, যেটা অনুমান করা হলো এক্সপেক্টেড ভ্যালু থেকে কিছুটা নেগেটিভ বা কম বা পজিটিভ বা বেশি দেখালো, এটাকে বলে ম্যাগনেটিক অ্যানোম্যালি। যেমন রাশিয়াতে কুরশেক ম্যাগনেটিক অ্যানোম্যালি, এক্সাম্পল হিসাবে মনে রাখবে, রাশিয়ার কুরশেক আয়রন ডিপোজিটের জন্য, প্রচুর পরিমাণে আয়রন ডিপোজিটের জন্য এই অ্যানোম্যালি এখানে দেখা যায়। তাহলে আর একবার বলে দিই, ম্যাগনেটিক নর্থ হলো আমাদের কত ডিগ্রি হেলে আছে, মোটামুটি 10 ডিগ্রি, 10.3 ডিগ্রি, বা কোথাও কোথাও তোমরা পাবে, কোথাও তোমরা 11.5 ডিগ্রিও পেতে পারো, আসলে 11.5 ডিগ্রিও পেতে পারো, যেটা কোণের মান। এবার এই যে কোণটা, এটা কোথায় আছে, কানাডাতে আছে এখনো পর্যন্ত। আমাদের যে এই যে মানটা, মানে অর্থাৎ এই যে ম্যাগনেটিক নর্থের যে বিন্দুটা, সেটা আছে কোথায় বললাম, কানাডাতে। ঠিক আছে, এই কানাডাতে আমাদের ম্যাগনেটিক নর্থ, অর্থাৎ ম্যাগনেটিক সাউথ পোল। আমরা কি বললাম, যেটা আমরা ম্যাগনেটিক নর্থ বলছি কম্পাসে, সেটা আসলে পৃথিবীর ম্যাগনেটিক সাউথ পোল। ঠিক আছে, ম্যাগনেটিক সাউথ পোল। এবার এই ম্যাগনেটিক সাউথ পোল কোথায় আছে, ম্যাগনেটিক সাউথ পোল আছে, মনে রাখবে, এইটা নিয়ে অনেকখানি বললাম, খুব ভালো করে মন দিয়ে শুনবে। ম্যাগনেটিক সাউথ পোল যেটা কম্পাসে দেখায় ম্যাগনেটিক নর্থ পোল। ঠিক আছে, কম্পাসে দেখাবে ম্যাগনেটিক নর্থ পোল, কারণ কম্পাসে নর্থ আর সাউথ অ্যাট্রাকশন করছে। পোল কোথায় আছে, নিয়ার এলসমেরে আইল্যান্ড, এলস এলিস সরি এলিস মেরে আইল্যান্ডে আছে।
কানাডা, নর্থ কানাডাতে আছে মোটামুটি 86 ডিগ্রি নর্থ, 159 ডিগ্রি ওয়েস্টে। ঠিক আছে, এইখানে মোটামুটি আছে আমাদের ম্যাগনেটিক সাউথ পোলটা। ঠিক আছে, এটার মধ্যে পার্থক্য মনে রাখবে 11.5 ডিগ্রি। আর এটা কোথায় আছে মনে রাখবে? কানাডাতে। আর এটাও মনে রাখবে যে জিওগ্রাফিক্যাল নর্থ যেটাকে বলি সেটা আসলে ম্যাগনেটিক সাউথ, আর যেটাকে জিওগ্রাফিক্যাল সাউথ বলি সেটা আসলে ম্যাগনেটিক নর্থ। ঠিক আছে, বেশ অনেক কিছু বললাম। আর মনে রাখবে ম্যাগনেটিক অ্যানোমালি লোকাল কারণের জন্য এক্সপেক্টেড ভ্যালু যা ছিল তার থেকে কিছুটা পজিটিভ হতে পারে, তার থেকে কিছুটা নেগেটিভ হতে পারে ভ্যালুটা, পার্থক্য। উদাহরণ হিসাবে মনে রাখবে রাশিয়ার কুর্স্ক আয়রন ডিপোজিটের জন্য এরকম হচ্ছে। ম্যাগনেটিক ডিক্লারেশন বলতে কি বোঝায়? জিওগ্রাফিক্যাল নর্থ মাইনাস ম্যাগনেটিক নর্থের মাইনাস করলেই আমরা ম্যাগনেটিক ডিক্লাইনেশন পাবো। অর্থাৎ কম্পাসে যদি দেখায় 90 ডিগ্রি, কম্পাসে যদি 90 ডিগ্রি দেখায়, ঠিক আছে, তবে আমাদের কি করতে হবে? এটা 2 ডিগ্রি এক্সট্রা দেখাচ্ছে, তখন জিওগ্রাফি নর্থ কি হবে? জিওগ্রাফিক নর্থ হবে 88 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখা গেল যে কোনো জায়গায় গেলে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কম্পাসে জিওগ্রাফিক্যাল নর্থ অর্থাৎ ম্যাগনেটিক নর্থ দেখা 2 ডিগ্রি বেশি করে দেখাবে, সেখানে কি হবে? মাইনাস করে দেখতে হবে। যেমন ভারতে কি আছে? ম্যাগনেটিক যে নর্থ সেটা 0 থেকে 2 ডিগ্রি ইস্টের দিকে আছে, তাই যাই কম্পাসে বেরোক না কেন 2 ডিগ্রি মাইনাস করে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এরপরে 8 নম্বর, এখানে কিছু আগ্নেয়গিরির নাম দিয়েছে এবং দেশের নাম দিয়েছে। এখানে মনে রাখবে ইন্দোনেশিয়ার যে আগ্নেয়গিরি সেটা হলো, ইন্দোনেশিয়ার যে আগ্নেয়গিরি সেটাকে আমরা কি বলবো? যে ক্রাকাতোয়া। এটা কি? একটা সুপ্ত আগ্নেয়গিরি। ক্রাকাতোয়া একটা সুপ্ত এবং ঘুমন্ত আগ্নেয়গিরি। ইটালি যে আগ্নেয়গিরি সেটা কোথায় আছে? সেটা আছে মাউন্ট ভিসুভিয়াস হলো ইতালির আগ্নেয়গিরি। এটা একটা সবিরাম এবং সক্রিয় আগ্নেয়গিরি। ইকুয়েটরে কি আগ্নেয়গিরি আছে? ইকুয়েটর অর্থাৎ আন্দিজ পর্বতের কাছে কটোপ্যাক্সি। ঠিক আছে, এটা একটা অবিরাম সক্রিয় আগ্নেয়গিরি। এখানে এই কটোপ্যাক্সি প্রচন্ড বিস্ফোরণ করেই হয়। সাউথ আমেরিকাতে আছে, সিলিকা সমৃদ্ধ তাই এক্সপ্লোসিভ। সিলিকা বেশি যদি থাকে তাহলে ম্যাগমা হয়ে যায় বেশি ঘন। আর তানজানিয়াতে আছে কি? কিলিমাঞ্জারো, যেটা একটা সুপ্ত এবং ঘুমন্ত আগ্নেয়গিরি। তাই এখানে ইন্দোনেশিয়া হলো 3, তারপরে বি হলো 4, সি হলো 1, আর ডি হলো 2। তবে এখানে দেখো কোন উত্তরটা হবে। ইকুয়েডর সি হলো 1 আর ডি হলো 4। তানজানিয়া, দেখো এখানে অপশনটা ভুল দিয়েছে, এটা 3 অপশন হবে তবে ঠিক হবে, তাই অপশন কি হবে? সি। ঠিক আছে, বেশ, এরপরে নিচের সাথে মিল খুঁজুন এবং সঠিক প্রতিক্রিয়া নির্বাচন করুন। এখানে আবহবিকারের নাম দিয়েছে যে ক্যালসিয়াম বেশি থাকলে সেই আবহবিকারে কি ধরনের আবহবিকার হবে? এখানে হবে যে ক্যালসিয়াম বহনকারী শিলা প্রায়শই বিয়োজিত হয়। ঠিক আছে, এইখানে মেলাতে দিতে হবে যে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? জারণ। অক্সিডেশন মানে কি? অক্সিজেন প্লাস H2O জল মিলে লোহায় মরচে ফেলে। তাই এটার উত্তর হবে লোহা বহনকারী শিলায় সাধারণত হবে। অঙ্গারযোজন হয় চুনাপাথর যুক্ত অঞ্চলে। ঠিক আছে, যেখানে কাস্ট ভূমিরূপ তৈরি হয় সেটা অঙ্গারযোজন হবে। ক্যালসিয়াম বহনকারী শিলা প্রায়শই বিয়োজিত হয়। ঠিক আছে, এটা হয় কার জন্য? কার্বন ডাই অক্সাইড প্লাস H2O জলের জন্য। আর সি প্রস্থচায়ী খণ্ডীকরণ কোথায় হয়? প্রস্থচায়ী খণ্ডীকরণ হয় গ্রানাইট শিলায় বেশি হয়। গ্রানাইট শিলায় বেশি হয়। ঠিক আছে, স্লাইস কেকের মতো ভেঙে ভেঙে যায়, এটা একটা। এই দুটো
রাসায়নিক আবহবিকার, আর এই দুটো যান্ত্রিক আবহবিকার। ঠিক আছে, রাসায়নিক আবহবিকার যেখানে জল বেশি পাওয়া যায়, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আর্দ্র সমৃদ্ধ অঞ্চল, সেখানেই জারণ হয়। আর প্রস্তরচায়ী খণ্ডীকরণ কোথায় হয়? গ্রানাইট শিলায়। ক্ষুদ্র কণা বিস্ফোরণ কোথায় হবে? ভিন্নধর্মী খনিজে হবে। তাই এখানে সি হলো 4, তাই এই দুটো বাদ, সির 4 কোথাও নেই। তারপরে ডি এর হলো 3, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে অপশন বি। ঠিক আছে, বেশ। বির 1 আছে তো? হ্যাঁ, বির 1 আর এর 2। এরপর আছে যে মাটির ধরন। এখানে মাটি দিয়েছে অক্সিসল। অক্সিসল মাটি বলতে বোঝায় ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটিতে কি হয়? ল্যাটেরাইট মাটিতে বেশি করে বৃষ্টি হলে সেখানে প্রচুর পরিমাণে আবহবিকার হয়, তাই ল্যাটেরাইট মাটি হবে অত্যন্ত খুব পুরনো এবং আবহবিকারগ্রস্ত। ল্যাটেরাইট মাটি যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে হয়। আর এর পিএইচ কি? পিএইচ 7-এর কম, তাই ল্যাটেরাইট মাটি অম্ল। ভার্টিসল হলো কৃষ্ণ মাটি। এই কৃষ্ণ মাটি টাইটেনিয়াম অক্সাইড সমৃদ্ধ, তাই জল পচন শোষণ করে চটচটে হয়ে যায়। ঠিক আছে, আর ক্ষারকীয় হয়, কাদা সমৃদ্ধ হয়, তাই চটচটে হয় বলে কাদা সমৃদ্ধ এবং অত্যন্ত ক্ষারীয়। এটা হবে পিট বা বগ মাটি হলো জলাভূমির মাটি। এখানে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে। পিট বা বগ মাটি অর্থাৎ হিস্টোসল হলো আমাদের পিট এবং বগ মাটি। এটা কোথায় তৈরি হয়? জলাভূমিতে হয়, তাই এটাই প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকবে। আর অ্যান্টিসল হলো পলল বা রেগোসল। এটা হলো অন্য জায়গা থেকে বাহিত হওয়া মাটি, তাই এখানে স্তর সুস্পষ্ট নয়, তাই উত্তর হবে অসম্পূর্ণ স্তরায়নযুক্ত মৃত্তিকা। তাই 4-এর 1 অর্থাৎ ডির 1 হলো, তারপরে হিস্টোসল হলো 2, তারপর ভার্টিসল হলো 3, ভার্টিসল হলো এখানে দিয়েছে ভার্টিসল 4 দিয়েছে, আর এ দিয়েছে 3 ল্যাটেরাইট, এ দিয়েছে 3। দেখো এখানে অপশন ঠিকঠাক মনে হয় না, দেয়নি। তাহলে এখানে ডির 1 হলো, সির 3 হলো, এটা ঠিক আছে। বির 2 কৃষ্ণ মাটি, আর এর 4। বির 2, সির 3। এখানে উত্তর দিকটা হবে, দেখো, এর 4, বির 3, সির 2 আর ডির 1। ঠিক আছে, মনে রাখবে অক্সিসল হলো ল্যাটেরাইট মাটি। এটা হলো ইউএসডি এর ক্লাসিফিকেশন করা মাটি। ল্যাটেরাইট, অক্সিসল, ভার্টিসল হলো কৃষ্ণ মাটি, হিস্টোসল হলো পিট বা বগ মাটি, অ্যান্টিসল হলো পলল বা রেগোসল মাটি। ঠিক আছে, এখানে আমি লিখে রেখেছি, একবার লিখে নিতে পারো যে অক্সিসল, ল্যাটেরাইট, কৃষ্ণ মাটি, পিট বা বগ মাটি, রেগোসল মাটি। ঠিক আছে, বেশ। এরপরে আমরা করব আর্মরিং বলতে কি বোঝায়? আর্মরিং বলতে বোঝায় পলি পরিবহনের সময় শুধুমাত্র সূক্ষ্ম কণার পরিবহন এবং নদীবক্ষে বা নদীর বুকে স্থূল কণার সঞ্চয়কে বলা হয় আর্মরিং। এরপরে 12 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন বালিয়াড়ি সব থেকে বেশি দেখা যায়? মনে রাখবে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি পৃথিবীর সব থেকে বেশি দেখা যায়। ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি কেমন দেখতে? একে বারখান বালিয়াড়িও বলা হয়, বারখান বালিয়াড়িও বলা হয়। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি হলো বাতাসের সঙ্গে সমান্তরালে তৈরি হয়। এটা একটা বালিয়াড়ি, এরকম বালিয়াড়ি তৈরি হয়, আর বায়ু এইভাবে প্রবাহিত হয়, অর্থাৎ বাতাসের সঙ্গে সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি বলা হয়। এই দুটোই বলা হয়। ঠিক আছে, বাতাসের সঙ্গে সমান্তরালে তৈরি হয়। আর অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি কেমন ভাবে তৈরি হয়? বাতাসের সঙ্গে আড়াআড়ি ভাবে। ঠিক আছে, বাতাস
সে সঙ্গে আড়াআড়ি ভাবে প্রবাহিত হয়, অর্থাৎ এই দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এই দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, যে দিকটা অর্থাৎ এখানে কি লাগছে, এখানে বাধা পাচ্ছে বায়ু কিছুটা, ঠিক আছে। শিং দুটো কোন দিকে থাকে, বাতাসের গতিপথের উল্টো দিকে, ঠিক আছে, যেখান থেকে বাতাস আসছে তার উল্টো দিকে থাকে শিং। এখানে দুটো শিং আছে দেখো, এটাকে বলে বারখান বালিয়াড়ি। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কেমন লাগে বা শিব বালিয়াড়ি কেমন লাগে, তলোয়ারের মতো, মনে রাখবে তলোয়ারের মতো শিব বালিয়াড়ি লাগে, ঠিক আছে। এরপরে মনে রাখবে যে প্রশ্ন আছে যে উপকূলের কাছে থেকে ছোট দ্বীপ মূল ভূখণ্ডের সাথে দ্বারা যুক্ত হলে তাকে কি বলা হয়, মনে রাখবে টম্বলো। টম্বেলো কি, এটা মূল ভূখণ্ড, সমুদ্রের কাছাকাছি মূল ভূখণ্ড, ঠিক আছে। এটা হলো সমুদ্রের জল, সমুদ্রের জল। এই মূল ভূখণ্ড থেকে এরকম একটা দ্বীপ এখানে আছে, এখানে একটা দ্বীপ আছে, এখানে এরকম দ্বীপ আছে, এই দ্বীপটাকে সংযুক্ত করছে যে অংশটা সেটাকে বলা হয় কি টম্বলো, সেটাকে বলে টম্বলো। আর স্পিড বলতে কি বোঝায়, উপকূল থেকে এরকম করে বাড়তি অংশটাকে বলা হয় স্পিড, উপকূল থেকে বাড়তি অংশটাকে বলা হয় স্পিড। আর এটা যদি এরকম বাঁক নিয়ে নেয় সমুদ্রের স্রোতের আঘাতে তাকে বলা হয় হুক স্পিড, ঠিক আছে। স্পিড বলতে উপকূল থেকে বাড়তি সমুদ্রের দিকে প্রশস্ত অংশকে বলা হয় স্পিড। আর সেটা যদি তরঙ্গের আঘাতে এরকম বাঁক নিয়ে নেয় তখন তাকে বলা হয় হুক স্পিড। এটা সমুদ্র সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমরা যখন সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো পড়বো তখন আরো ডিটেল জানবো। এরপরে 14, র্যাটজেলের লেভেনস্ট্রমের ধারণা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। এখানে উত্তর হবে এ, অর্থাৎ এইটা হবে ঠিক। এটি এমন একটি ভৌগোলিক এলাকা যার মধ্যে জীবসমূহের বিকাশ ঘটে, এটা তো ঠিক হবে। আর হবে জার্মানিকে এই যুদ্ধে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ভাবনা চিন্তা বা সীমানা সম্প্রসারণকে জার্মানিকে উজ্জীবিত করেছিল র্যাটজেলের এই লেভেনস্ট্রম ধারণা। র্যাটজেল একজন নিয়ন্ত্রণবাদী ছিলেন, ঠিক আছে। ভূগোলের দর্শন চিন্তা যখন পড়বো তখন এর সম্পর্কে পড়বো আমরা। 15, সম্ভাবনাবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন, ভিদাল দে লাব্লাস। ভিদাল দে লাব্লাস হলো সম্ভাবনাবাদের প্রতিষ্ঠাতা। তার বইয়ের নাম ছিল জীবনশৈলী বা জেনেরে ডি ভি, তার বইয়ের নাম ছিল এটা জেনেরে ডি ভি, হলো তার এই একটা কনসেপ্ট যেখানে তিনি সম্ভাবনাবাদ সম্পর্কে আরো ভালো করে বলেছেন। এই জেনেরে ডি ভি বলতে বোঝায় যে মানুষের জীবনশৈলী, ঠিক আছে, মানুষের জীবনশৈলী। বেশ, এই মানুষের জীবনশৈলী সম্পর্কে তিনি কি বলেছেন, যে মানুষের জীবনযাপনের কৌশল, সভ্যতা ও সংস্কৃতি, অভ্যাস প্রভৃতিকে তিনি জীবনশৈলী বলেছেন। মানুষের জীবনযাপনের কৌশল, সভ্যতা, সংস্কৃতিকে তিনি জীবন শৈলী বলে আখ্যা দিয়েছেন, ঠিক আছে। তিনি একজন কিসের সমর্থক ছিলেন, তিনি ছিলেন একজন ভিদাল দে লাব্লাস সম্ভাবনাবাদ, যেখানে বলা হয় কি প্রকৃতিকে মানুষ যেমন তেমন করে ব্যবহার করতে পারে, সেই চিন্তাধারাকে বলা হয় সম্ভাবনাবাদ। আর তিনি এই জেনেরে ডি ভি কথাটা প্রয়োগ করেছিলেন মানুষের জীবনশৈলী, ঠিক আছে। এরপরে কিছু বইয়ের নাম দিয়েছে, এই বইয়ের নামগুলো কি হবে, হামবোল্ড যে বইটি রচনা করেন তার নাম হলো এশিয়া সেন্ট্রাল, এশিয়া সেন্ট্রাল নয়, হামবোল্ড যে বইটি রচনা করেন তার নাম হলো, হ্যাঁ এশিয়া সেন্ট্রালই হবে। আর বি অর্থাৎ এলসওয়ার্থ হান্টিংটন যে বইটি রচনা করেছেন তার নাম হলো দি পালস অফ এশিয়া। আর সি ইমানুয়েল কান্ট যে বইটি রচনা করেছেন সেটাকে বলে ক্রিটিক অফ পিওর রিজন। আর ডেভিড হার্ভে যে বইটি রচনা করেছেন সেটা হলো সোশ্যাল অ্যান্ড পিস, অর্থাৎ উত্তর হবে অপশন ডি, উত্তর অপশন ডি হলো
এরপরে 17 স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে কি বোঝায়? স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম দিয়েছিল গ্রিফথ টেলর। গ্রিফথ টেলর তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমাদের প্রকৃতি আমাদেরকে ট্রাফিক সিগন্যালের মতো নিয়ন্ত্রণ করে। রেড থাকলে থেমে যেতে হবে, ইয়েলো থাকলে কিছুটা অল্প গতিবেগ নিয়ে যেতে হবে, আর একেবারেই যদি সবুজ থাকে তখন সামনের দিকে যেতে হবে। তাই এখানে শুধুমাত্র স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে বোঝায় শুধুমাত্র গতি পরিবর্তন একই দিকে। 18 ইডিওগ্রাফিক ধারণা সম্পর্কে নিচের কোনটি সত্য? মনে রাখবে, একটা হলো ইডিওগ্রাফিক আর একটা আছে নমোথেটিক। নমোথেটিক বলতে কি বোঝায়? যে প্রাকৃতিক সমস্ত বিষয় আমরা কোনো ল অনুসারে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, নমোথেটিক যে বিষয়টা, প্রাকৃতিক কোনো বিষয়বস্তু আমরা ল দিয়ে ব্যাখ্যা করতে পারি। বৃষ্টি কেন হয়, ভূমিকম্প হয়, কিন্তু মানুষের ব্যবহার্য কার্যকলাপ এগুলো আমরা ল দিয়ে আলোচনা বা ব্যাখ্যা করতে পারি না, কোনো প্রকৃতির নিয়ম অনুসারে চলে না। কারণ প্রত্যেকটা ধর্মের বিভিন্ন জিনিস নিষিদ্ধ আছে, কোনো জিনিস আবার চালু আছে। একটা ধর্মের নিষিদ্ধ আর একটা ধর্মে সেই বিষয়টাই চালু আছে, তাই এই বিষয়গুলো আমরা ল দিয়ে ব্যাখ্যা করতে পারি না। তাই মানবীয় ভূগোলকে বলা হয় ইডিওগ্রাফিক সায়েন্স, আর প্রাকৃতিক ভূগোলকে বলা হয় নমোথেটিক সায়েন্স। ঠিক আছে, নমোথেটিক ল অনুসারে চলে, তাই এটাকে বলা হয় কি প্রাকৃতিক ভূগোল। যে পদ্ধতিতে আলোচনা করে সেটা হলো নমোথেটিক, প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল। আর এটা ইডিওগ্রাফিক হবে কি মানবীয় ভূগোল। বোঝা গেছে? আর এই যে ইডিওগ্রাফিক আর নমোথেটিক শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? শব্দটা প্রথম ব্যবহার করেছিল উইলহেলম উইন্ডেলবেন। উইলহেলম উইন্ডেলব্যান্ড তিনি ইডিওগ্রাফিক শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন। তাই এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে আইন প্রণয়নে বিশ্বাসী এরকম হবে না। তার কারণ কি, আমাদের প্রাকৃতিক ঘটনাকে যে কোনো ল অনুসারে ল মেকিং বলা যেতে পারে, সেটাকে বলা হয় নমোথেটিক। কিন্তু ইডিওগ্রাফি তো মানবীয় ভূগোলের সঙ্গে জড়িত, তাই এখানে ল মেকিং বা কোনো নিয়ম অনুসারে চলে না, সেটাই উত্তর হবে। কিন্তু বাদ বাকি সবকটা কি হবে? এই ইডিওগ্রাফিক সঙ্গেই রিলেটেড। এখানে বলেছে কোনটি সত্য নয়, তাই উত্তর কোনটা হবে? অপশন এ। এখানে উত্তর হবে অপশন এ। 19 অ্যান্টিপড হলো ড্যাশের জার্নাল। এখানে মনে রাখবে অ্যান্টিপড হলো আমাদের যখন মূলক ভূগোল চালু হলো, মূলক ভূগোল বা র্যাডিক্যাল জিওগ্রাফি যখন চালু হলো, তখন এই অ্যান্টিপড নামে একটা জার্নাল বেরিয়েছিল। ঠিক আছে, তাই এটা ভূগোলের সঙ্গে যুক্ত হবে, মূলক ভূগোলের সঙ্গে এটা যুক্ত হবে। ঠিক আছে, কোথা থেকে এটা পাবলিশ হয়েছিল? এটা হয়েছিল 1969 সালে ম্যাসাচুসেটস ক্লার্ক বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এখানে কি বলা হয়েছিল? অ্যান্টিপদ কথার অর্থ কি? প্রতিবাদ স্থান যা গোলকের ব্যাস অনুযায়ী বিপরীত মেরুতে অবস্থিত। এই নাম থেকে বিপরীতধর্মী চিন্তাধারার আমূল পরিবর্তনপন্থী দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। আমরা জানি ভূগোলে একটা রাশিমাত্রিক বিপ্লব এসেছিল, সমস্ত কিছুই তথ্য দিয়ে ব্যাখ্যা করা হতো, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা, ঠিক আছে, মানুষের ভাবনা চিন্তা, মানুষের কি করে কল্যাণ করা যাবে সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয় রাশিমাত্রিক বিপ্লবের পরেই। তারপরেই আমাদের এই মূলক ভূগোল বা র্যাডিক্যাল জিওগ্রাফি আসে, আর সেখানেই কি করা হয়, কি আলোচনা করা হয়? যে দারিদ্র, নারীদের ওপর অসম আচরণ, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, সামাজিক অধিকারের ক্ষেত্রে অসাম্য, তৃতীয় বিশ্বের অনুন্নয়ন প্রভৃতি রাজনৈতিক বিষয়সমূহ এই পত্রিকায় কি করা হতো? লেখা হতো। কি কি বললাম, কি কি আলোচনা করা হতো? দারিদ্র, নারীদের উপর অসমান আচরণ, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, সামাজিক অধিকারের ক্ষেত্রে অসাম্য, তৃতীয় বিশ্বের উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলো এই অ্যান্টিপড জার্নালে প্রকাশিত হতো। 20 এখানে বলেছে বায়ুমণ্ডল কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তৈরি হয়? এখানে মনে রাখবে বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তৈরি হয়। এইখানেই আমাদের ম্যাগনেটোস্ফিয়ারে আমাদের পৃথিবীর যে চুম্বকত্ব আছে সেটা শেষ হয়ে যায়। ঠিক আছে,
পৃথিবীর চুম্বকত্ব এরপরেই শেষ হয়ে যায়। আর এখানে কি হয় যে সৌরঝড় যখন আসে তখন সৌরঝড় থেকে যে আগত আয়ন সেটা কি হয় ভূচুম্বক কেন্দ্রে আকর্ষণে জন্য পৃথিবীর দিকে যে মহাজাগতিক রশ্মির বিকিরণ বলয় তৈরি হয় সেটাকে বলে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ারে আমাদের চুম্বকত্ব শেষ হয়ে যায়। এবার যখন সৌরঝড় আসে সেই সৌরঝড়ের জিনিসগুলো এই ম্যাগনেটোস্ফিয়ারের উপরে একটা বলয় তৈরি করে, যেটা বিকিরণ বলয় তৈরি করে, সেটাকে বলা হচ্ছে কি ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। কারণ ম্যাগনেটোস্ফিয়ারের পরে আর কোনো রকমের চুম্বকত্ব থাকে না। 21 নিচের কোনটি অ্যালবেডোর অধক্রম অনুযায়ী সঠিকভাবে সজ্জিত? এখানে উত্তর হবে অ্যালবেডো সব থেকে বেশি কোথায় হয়? অ্যালবেডো সব থেকে বেশি হবে বলেছে অধক্রম অনুযায়ী সাজাও। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার সব থেকে বেশি কোথায় হয়? সব থেকে বেশি হয়, এখানে মনে রাখবে, সব থেকে বেশি হয় মরুভূমির বালিতে সব থেকে বেশি, তারপরে হয় মেঘে, তারপর হয় তৃণভূমিতে, তারপর হয় মহাসাগরে। ঠিক আছে, তাই উত্তর কি হবে? বি। উত্তর হবে বি, প্রথমে মরুভূমির বালি, মেঘ, তৃণভূমি, মহাসাগর থেকে এই অ্যালবেডোটা হচ্ছে। অর্থাৎ মরুভূমিতে সব থেকে বেশি হয়, মেঘে তারপরে, তারপরে তৃণভূমিতে, তারপরে মহাসাগরে। অর্থাৎ ডেজার্ট, তারপরে ক্লাউড, তারপর গ্রাসল্যান্ড, তারপরে ওশেন। 22 নিচের কোন তাপ স্থানান্তরের পদ্ধতিতে অণুর মধ্যে সরাসরি যোগাযোগ প্রয়োজন? এখানে মনে রাখবে সঞ্চালন। সঞ্চালনে আমাদের কি করা হয়? অণুর মধ্যে সরাসরি যোগাযোগের প্রয়োজন। পরিচলনে কি হয়? শীতল বাতাস নিচের দিকে নামে আর উষ্ণ বাতাস উপরের দিকে ওঠে, এটাকে বলা হয় পরিচলন। বিকিরণ বলতে কি বোঝায়? বিকিরণ পদ্ধতিতে পৃথিবী সব থেকে বেশি করে উষ্ণ হয় এবং শীতল হয়। ঠিক আছে, তুমি শীতকালে দূর থেকে আগুন জ্বলছে, যে তাপটা পাচ্ছ দূর থেকে, এটাকে বলা হয় বিকিরণ। আর পরিচলন মানে কি? একটা স্রোত চলবে, পরিচলনটা এরকম যে শীতল বায়ু নিচের দিকে নামছে, শীতল বায়ু নিচের দিকে নামছে, ঠিক আছে, শীতল বায়ু নিচের দিকে নামছে আর উষ্ণ বায়ু ওপরের দিকে উঠছে, এটাকে বলা হয় পরিচলন। আর বিকিরণ বলতে কি বোঝায়? বিকিরণ হলো এটা ভূপৃষ্ঠ থেকে তাপ ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? বিকিরণ। আর ঊর্ধ্বপাতন বলতে কি বোঝায়? ঊর্ধ্বপাতন হলো কোন একটা বরফ থেকে বা হিমবাহ থেকে সরাসরি যদি বাষ্পে পরিণত হয়ে যায় তখন তাকে বলা হয় কি? ঊর্ধ্বপাতন। আর একবার বলছি শুনে নাও, যখন বরফ থেকে অর্থাৎ কঠিন জলের কঠিন অবস্থা থেকে যখন সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে তখন তাকে বলা হয় কি? ঊর্ধ্বপাতন। ঠিক আছে, বরফ সরাসরি জলীয় বাষ্পে পরিণত হলে তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। বিকিরণ হলো কি? যে ধীরে ধীরে তাপ উপরের দিকে উঠছে। ঠিক আছে, আর বিকিরণ দিয়ে মনে রাখবে বায়ুমণ্ডল সব থেকে বেশি এই বিকিরণ পদ্ধতিতেই সব থেকে বেশি উত্তপ্ত হয়। ঠিক আছে, বিকিরণ হলো এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ সঞ্চালনের প্রক্রিয়া। বেশ, এরপরে আছে 23 নিচের সাথে মিল খুঁজুন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে মনে রাখবে যে এফ মানে, এফ কথার অর্থ কি? যে সারা বছর বৃষ্টি। এফ কথার অর্থ কি? সারা বছর বৃষ্টি। ঠিক আছে, আর তাহলে সারা বছর বৃষ্টি যদি বোঝায় তাহলে কি বোঝাবে? এখানে সারা বছর যদি বৃষ্টি বোঝায় তাহলে কোথায় বৃষ্টি হয় সারা বছর? ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, তাই এখানে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য হবে। আর এখানে এএম, এএম মানে কি? এএম মানে একটা সিজনাল রেন, অর্থাৎ সারা বছর বৃষ্টি নয়, গ্রীষ্মকালও থাকবে, আবার অর্থাৎ গ্রীষ্মকালে এবং বর্ষাকালে বৃষ্টি হবে, আর 4 মাস মোটামুটি শুষ্ক থাকবে। ঠিক আছে, তাই এখানে কি হবে উত্তর? এখানে মনে রাখবে এফ মানে সারা বছর বৃষ্টি, আর এ যেটা দিয়েছে এ, সব এগুলো হলো ট্রপিক্যাল মানে ক্রান্তীয়। তাই এখানে ক্রান্তীয়, আর কোনটা বাকি আছে?
এম বা কি ক্রান্তীয় মৌসুমী আছে, ঠিক আছে। এম মানে কি মনসুন, এম মানে মনসুন বোঝায়, অর্থাৎ 4 মাস বৃষ্টি বোঝায়। আর বিডাব্লিউ, ডাব্লু মানে কি, বি ডিনোটস, বিটাকে কি বলা হয়, বিটাকে বলা হয় ড্রাই, এরিড, বিটাকে বলা হয় এরিড, ঠিক আছে। আর ডাব্লু হলো জার্মানের যে ওয়ার্ড, একটা ডেজার্টের জন্য ব্যবহার করা হয়, যেটাকে তাহলে কি হবে, এটা অর্ধ শুষ্ক, বিডাব্লু মানে অর্ধ শুষ্ক, সরি বিডাব্লু মানে অর্ধ শুষ্ক নয়, পুরোপুরি শুষ্ক। আর বিএস মানে এখানে অর্ধ শুষ্ক। আমি প্রত্যেকটা শব্দের আমি ব্যাখ্যা করে দিচ্ছি, লিখে নাও। এখানে এ মানে কি, এ মানে আমি বলছি, লেখো আগে, এ সমান সমান ট্রপিক্যাল, এ মানে ট্রপিক্যাল। আমি যখন কোপেনে ক্লাইমেট পড়াবো তখন বলে দেবো এ সমান ট্রপিক্যাল। বি মানে এ হলো ট্রপিক্যাল, ঠিক আছে। এখানে উইন্টার থাকেই না। আর এখানে বি কথার অর্থ হলো এভাপোরেশন বেশি, এভাপো ট্রান্সপিরেশন বেশি, প্রিসিপিটেশনের থেকে। আর এখানে আর কোনো শব্দ নেই। আর এখানে এফ কথার অর্থ কি, এফ মানে রেনফল ফুল ইয়ার, রেনফল ফুল ইয়ার, ফুল ইয়ারে রেনফল হবে। এম মানে মনসুন, মনসুন রেনফল। আর এখানে কি আছে, ডাব্লু, স্মল এ ডাব্লু মানে কি এরিড। আর এখানে আর একটা আছে কি এস, এস কথার অর্থ কি সেমি এরিড, সেমি এরিড, ঠিক আছে। বেশ, এটা হয়ে গেল, এটা কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ। আমরা যখন জলবায়ু শ্রেণীবিভাগ করব তখন জানবো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। এখানে উত্তর হবে গ্রিন হাউস গ্যাস নয় আর্গন, সবকটাই গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস বলতে বোঝায় যে গ্যাসগুলো উষ্ণতা ধরে রাখে। 25, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা এবং উচ্চ ওয়েট বাল্ব তাপমাত্রা টেলরের হায়দ্রাগ্রাফ হিসাবে প্লট করা হয়েছে কোথায়, স্কর্চিং এ। এবার এই স্কর্চিং মানে কি বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটা ছবি দেখাই বুঝতে পারবে। এখানে দেখো যে এই যে হায়দ্রাগ্রাফে একদিকে টেম্পারেচার আছে আর একদিকে রিলেটিভ হিউমিডিটি আছে, ঠিক আছে। তাই এখানে কি বলেছে, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা কম। আপেক্ষিক, এই ছবিটা দেখে মনে হচ্ছে যে আরেকটা নেই, আরেকটা ছবি দিচ্ছি তোমাদের। এই ছবিটায় দেখো একদিকে দিয়েছে রিলেটিভ হিউমিডিটি আর একদিকে দিয়েছে ওয়েট বাল্ব টেম্পারেচার। এখানে স্কর্চিং যে জায়গাটা আছে এখানে উষ্ণতা দেখো প্রায় 90 ডিগ্রি ফারেনহাইট, আর রিলেটিভ হিউমিডিটি 40-এর কম। তাই এটার উত্তর কি হবে, স্কর্চিং। মনে রাখবে কে এস এম আর, রিলেটিভ হিউমিডিটি এইদিকে বাড়ছে আর ওয়েট বাল্ব টেম্পারেচার এইদিকে বাড়ছে, তাই এইটা সব থেকে বেশি কি হবে, সব থেকে বেশি শুষ্ক এবং উষ্ণতাও বেশি। আর কেনে কি হবে, উষ্ণতা কম কিন্তু শুষ্ক। রতে কি হবে, উষ্ণতা, উষ্ণতা কি হবে, উষ্ণতা কম কিন্তু জলীয় বাষ্প আছে। আর মাগিতে প্রচন্ড উষ্ণতা, প্রচন্ড জলীয় বাষ্প আছে, ঠিক আছে। তাই এখানে মনে রাখবে এইভাবে। আর এই জায়গাগুলোতে যেখানে পড়বে, এটা কেন আঁকা হয়েছিল, এটা আঁকা হয়েছিল যে শরীরের কোথায় জলবায়ু আমাদের ভালো সহনশীল, শরীরের সঙ্গে কোন জলবায়ু সহনশীল সেটা বোঝানোর জন্য এটা আঁকা হয়েছিল, ঠিক আছে। শরীরের সঙ্গে কোথাকার জলবায়ু আমাদের সহনশীল সেটা বোঝানো হয়েছিল, মনে থাকবে। মাঘী মানে কি বললাম, উচ্চ আর্দ্রতা বেশি তাপমাত্রা। এই যে এই হিসাবে মনে রাখবে, ছবিটা মনে রাখলেই। কেন জরুরি বললাম, যে মানুষকে সতর্ক করা যায় যে এখানে
বসবাস করলে তোমাদের শরীরের উপর এরকম সহনশীলতার থেকে বেশি উষ্ণতা আসতে পারে। ঠিক আছে, বেশ। বলেছে তারপরে নিচের কোন জলবায়ু অবস্থায় ডিউরিক ক্রাস্ট গঠন করা হয়? ডিউরিক ক্রাস্ট কোথায় তৈরি হয়? ডিউরিক ক্রাস্ট হলো যেখানে বেশি বৃষ্টি হয় সেখানে উপরের সমস্ত যে জিনিসগুলো আছে, সমস্ত খনিজ উপাদানগুলো আছে, সেগুলো মাটির বিস্তরে গিয়ে জমা হয়। অর্থাৎ এটা সব থেকে বেশি তৈরি হয় ল্যাটেরাইট মাটিতে। মনে রাখবে, ল্যাটেরাইট মাটিতে এই ডিউরিক ক্রাস্ট সব থেকে বেশি তৈরি হয়। আর ডিউরিক ক্রাস্ট কোথায় তৈরি হবে? যেখানে বেশি বৃষ্টি হবে সেইখানে এই ডিউরিক ক্রাস্ট তৈরি হবে। ঠিক আছে, এটা কি হবে? সেস্কুই অক্সাইড জমাট বেঁধে যায় এবং লাল হয়ে যায়, মৌচাকের মতো ছিদ্রযুক্ত হয়। এটাকে কোথায় তৈরি হবে? যে আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অর্থাৎ ল্যাটেরাইট মাটিতে এটা তৈরি হবে। ঠিক আছে, আমি আর লিখছি না, শুনে নাও। ল্যাটেরাইট মাটি কোন জিনিস জমবে? সেস্কুই অক্সাইড জমাট বেঁধে লাল ও ইটের মতো শক্ত হবে আর মৌচাকের মতো গর্ত হয়ে যাবে। আর আরেকটা মনে রাখবে যে হার্ড প্যান তৈরি হয় কোথায়? হার্ড প্যান তৈরি হয় পর্জল মাটিতে। ঠিক আছে, পর্জল মাটিতে হার্ড প্যান তৈরি হয়, সেখানে বোঝা গেছে? পর্জল মাটিতে হার্ড প্যান তৈরি হয়। এরকমই শক্ত স্তর যেখানে সেস্কুই অক্সাইড ও ধাতব ক্যাটায়ন বিস্তরে সঞ্চিত হয় গাঢ় রঙের দৃঢ় সংঘবদ্ধ অদ্রবণীয় স্তর তৈরি করে। বেশ। এরপরে 27, জীববৈচিত্র্য হটস্পট শব্দটা প্রথম ব্যবহার করেন কে? নরম্যান মায়ার্স জীববৈচিত্র্য হটস্পট শব্দটা প্রথম ব্যবহার করেন। জীববৈচিত্র্য হটস্পট সম্পর্কে আমি আগের যে প্রশ্ন আলোচনা করেছি সেখানেও আলোচনা করেছি, তাই আমি আর করছি না। এর আগের যে ভিডিওটা আমি করেছি সেখানে দেখো জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করেছি। বেশ। 28, কোন প্রাণী ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতীক? এটা উত্তর হবে জায়েন্ট পান্ডা। জায়েন্ট পান্ডা হবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের প্রতীক। এই জায়েন্ট পান্ডা 1972 সালে মারা যায়। ঠিক আছে, এর নাম ছিল চিচি, একটা মেয়ে পান্ডা ছিল। এখন বর্তমানে তাকে লন্ডনের মিউজিয়ামে রাখা আছে। ঠিক আছে, 1972 সালে 22শে জুলাই মারা যায়। সবাই মিলে শোক পালন করেছিল এটা মারা যাওয়ার জন্য। বেশ। এরপরে কি আছে? নিচের কোন খনিজের ঘাটতির কারণে উদ্ভিদের ক্লোরিসিস রোগ হয়? এখানে মনে রাখবে ম্যাগনেসিয়াম এবং লোহা যখন কমে যাবে তখন গাছের ক্লোরোফিল উৎপাদন ভালো হবে না। ঠিক আছে, পাতা হয়ে যাবে হলুদ হলুদ, কারণ ক্লোরোফিল কমে যাওয়ার কারণে। ঠিক আছে, এটার তাহলে উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে 1 এবং 2। আর এখানে পটাশিয়াম যদি কমে যায় তোর জন্য কি হবে? পটাশিয়াম কমে গেলে নেক্রোসিস রোগ হবে, পাতা হয়ে যাবে ব্রাউন কালার এবং গ্রোথও খুব ভালো হবে না। ঠিক আছে, আর নাইট্রোজেনের অভাবে কি হবে? নাইট্রোজেনের অভাবেও আমাদের যে নাইট্রোজেনের অভাবেও কি হবে? এই ক্লোরিসিস রোগের মতোই রোগ হবে, জেনারেল ক্লোরিসিস তৈরি হবে। ঠিক আছে, গ্রোথ ভালো হবে না, তাড়াতাড়ি পাতা ঝরে যাবে, প্যালেগ্রিন এবং ইয়েলো লিভস হয়ে যাবে, অর্থাৎ প্যালেগ্রিন এবং ইয়েলো কালার হয়ে যাবে। এটা কোথায় হয় বেশি? রাইস হুইট। ঠিক আছে, রাইস হুইট এবং মেইজেতে এটা সব থেকে বেশি হয়, অর্থাৎ সেরাল ক্রপসে এইটা বেশি হয়। ঠিক আছে, সেরাল ক্রপসে এটা বেশি হয়। আর লিফি ভেজিটেবল যেগুলো আছে, পাতা সমৃদ্ধ যে শাকসবজি আছে সেখানে হয়। এখানে কি হয়? থিন স্পিন্ডেল স্টিমস, অর্থাৎ কাণ্ড খুব সরু হয়ে যায়। এটা হলো নাইট্রোজেনের অভাবে হয়। আর ফসফরাসের অভাবে কি হয়? রেডিশ এবং পার্পেল কালার হয়ে যায়, বেগুনি কালার এবং লালচে লালচে হয়ে যায় পাতা ফসফরাসের জন্য। ম্যাচুরিটি দেরিতে হয়। রুট মানে শেকড় ভালো করে ডেভেলপ হয় না। কাণ্ড খুব দুর্বল থাকে, যার জন্য কি হয়? ফুল এবং ফল দেরিতে ধরে। এটা হলো ফসফরাসের অভাবে হয়। আর আমাদের আজকের জন্য লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন কি বলছে? যে এখানে কিছু জাতীয় উদ্যান দেওয়া আছে, আমাদের মেলাতে হবে। আমাদের খুব সহজে মেলাতে পারবে, এটা আমি লজিক দিয়ে বলছি। ছত্তিশগড়ে আমাদের নদী আছে,
গুরুত্বপূর্ণ নদী ইন্দ্রাবতী নদী, তাই ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে হবে। ঠিক আছে, হিমাচল প্রদেশ যেহেতু পাহাড়ি অঞ্চল তাই গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান সেখানেই হবে। মধ্যপ্রদেশে কি হবে? মধ্যপ্রদেশে হবে বান্ধবগড় জাতীয় উদ্যান। ঠিক আছে, আর মণিপুর যেহেতু একটা উপজাতি এলাকা, উপজাতি মানুষ বেশি আছে, তাই এর সঙ্গে সম্পর্কিত কি হবে? কৈবুল জাতীয় উদ্যান। তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে অপশন সি উত্তর হবে এর 3। ঠিক আছে, এর 3, তারপরে বির 4, সির 2 আর ডির 1। তাহলে এরপরে আমরা 31 নম্বর প্রশ্নটাও বলে নিই। কে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের ধারণা প্রবর্তন করেন? মনে রাখবে চার্লস এলটন খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের ধারণা প্রবর্তন করেন। ঠিক আছে, প্লাস তিনি খাদ্য জাল বলার সঙ্গে সঙ্গে তিনি পিরামিডের ধারণাও প্রচলন করেন। পিরামিড, ঠিক আছে, পিরামিড, বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণাও তিনিই দেন। চার্লস এলটনই বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা দেন। মনে থাকবে এই দুটো শব্দ, যে খাদ্য শৃঙ্খল খাদ্য জাল সম্পর্কে যেমন বলেন, তিনি বাস্তুতান্ত্রিক পিরামিড সম্পর্কে বলেন, বাস্তুতান্ত্রিক পিরামিডের কথা বলেন। ঠিক আছে, আর টান্সলে কি করেছিল? টান্সলে আমাদের ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিল। টান্সলে প্রথম আমাদের কি ব্যবহার করেছিল? ইকোলজি নয়, সরি। ঠিক আছে, তিনি প্রথম ইকোসিস্টেম ধারণাটা দিয়েছিল। ইকোসিস্টেম ধারণাটা প্রথম তিনি দিয়েছিলেন। ঠিক আছে, ইকোসিস্টেম ধারণাটা প্রথম, মানে শব্দটা প্রথম দিয়েছিলেন। আর ইকোলজি শব্দটা প্রথম দিয়েছিলেন কে? আমাদের আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দটা প্রথম দিয়েছিলেন। ঠিক আছে, আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দটা প্রথম দিয়েছিলেন। আর এখানে চার্লস এলটন বাস্তুতান্ত্রিক পিরামিড এবং খাদ্য শৃঙ্খল খাদ্য জালের সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। ঠিক আছে, আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দটা প্রথম দিয়েছিলেন, ট্রান্সলে দিয়েছিলেন ইকোসিস্টেম। বেশ, এরপরে আমাদের 32 নম্বর প্রশ্ন বলেছে নিরাপদ পানীয় জলে বিওডি মাত্রা থাকতে হবে কত? 0 বিওডি মাত্রা থাকতে হবে, কারণ বিওডি বলতে বোঝায় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। জল যত দূষিত হবে তত বিওডির পরিমাণ বেশি হবে, আর জল যদি পরিশুদ্ধ হয় তবে বিওডি 0 দেখাবে। ঠিক আছে, তাই BIS ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এবং WHO মতে বিওডির পরিমাণ যদি 0 হয় তবেই আমাদের জলটা নিরাপদ হবে। তবে আমাদের 32টা প্রশ্ন আলোচনা হলো উত্তর সহ ব্যাখ্যা। ঠিক আছে, পরের ক্লাসে বাকি যে 30-60টা প্রশ্ন আছে আলোচনা করব। ঠিক আছে, বেশ, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।